হ্যালো স্টুডেন্ট, আজকে মাধ্যমিক 2025-এর জীবনবিজ্ঞান প্রশ্নের বিভাগ গ এর প্রশ্নগুলো আলোচনা করব। ঠিক আছে, উত্তরগুলো কী হবে সেগুলো আজকে আলোচনা করব। তো 3 নম্বর প্রশ্ন, 3-এর 1 কী বলছে? উদ্ভিদে বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুটি ভূমিকা উল্লেখ করো। অক্সিন হরমোনের দুটি ভূমিকা বলেছে, মানে কিন্তু দুটো পয়েন্ট দিতে হবে। তো পয়েন্টগুলো যেরকম একটা পয়েন্ট দিতে পারো হচ্ছে কোষ বিভাজন। আরেকটা পয়েন্ট দিতে পারো হচ্ছে ফলের বৃদ্ধি। অনেক পয়েন্ট আছে, ফলের বৃদ্ধি, এই দুটো দিয়ে তো এগুলোকে একটু ডিটেলসে বলতে হবে, তবে গিয়ে কিন্তু 2 নম্বর পাওয়া যাবে। ঠিক আছে, যেরকম কোষ বিভাজনের ক্ষেত্রে কী হচ্ছে, অক্সিন এর প্রভাবে কোষের নিউক্লিয়াসে ডিএনএর পরিমাণ বাড়ে। ঠিক আছে, কোষের নিউক্লিয়াসে ডিএনএর পরিমাণ বাড়ে ও উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে ভাজক কলার কোষগুলো দ্রুত বিভাজন ঘটে। এটা হচ্ছে কোষ বিভাজনের ক্ষেত্রে হলো। এবার ফলের বৃদ্ধি কী হবে? নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিন এর পরিমাণ বেড়ে যায়, ফলে ডিম্বাশয় নিষেকের পরে ফলে পরিণত হয়। এটা হচ্ছে ফলের বৃদ্ধি। এছাড়া মূলের বৃদ্ধি আছে। মূলের বৃদ্ধি কী হবে? মূলের বৃদ্ধি হচ্ছে অক্সিন হরমোনের কম ঘনত্বে কী হচ্ছে, মূলের কিন্তু বৃদ্ধি হয়। ঠিক আছে, এরকম অনেক পয়েন্ট আছে, তো দুটো পয়েন্ট দিলে হচ্ছে 2 নম্বর পাওয়া যাবে। এবার হচ্ছে 2 নম্বর কী বলেছে? কোনো একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় কীভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করেন? রাস্তায় চলাচলের সময় উপযোজন প্রক্রিয়া দুইভাবে সম্পন্ন করে। এক হচ্ছে কী হবে, পয়েন্টগুলো আমি শুধু আলোচনা করছি, কিন্তু ডিটেলস কিন্তু লিখতে হবে কিন্তু। পয়েন্টগুলো কী হবে, যেরকম দূরের বস্তু দেখার ক্ষেত্রে কী হবে? 6 মিটারের বেশি ডিস্টেন্স। দূরের বস্তু দেখার ক্ষেত্রে। আর একটা হচ্ছে কাছের বস্তু দেখার ক্ষেত্রে। এই দুটো পয়েন্ট আলোচনা করতে হবে। তো দূরের বস্তুর ক্ষেত্রে কী হচ্ছে এবং কাছের বস্তুর ক্ষেত্রে কী হচ্ছে, তাহলে কী হচ্ছে, দূরের বস্তুর ক্ষেত্রে একটা চোখের যদি একটা ওই ডায়াগ্রামটা দেখো, তাহলে দেখবে ওখানে সিলিয়ারি পেশি আছে। তাহলে আমি একটা আলোচনা করছি, আর কাছের বস্তুটা হচ্ছে দূরের বস্তুর একদম পুরোপুরি উল্টোটা। তাহলে দূরের বস্তুটা কী হচ্ছে, প্রথমে হচ্ছে সিলিয়ারি পেশি থাকছে। সিলিয়ারি পেশির শিথিলীকরণ, মানে ঢিলা হয়ে যাওয়া আর কি, শিথিলীকরণ। তাহলে প্রথমে অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে কি হচ্ছে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশির শিথিলীকরণ হচ্ছে। সিলিয়ারি পেশির যখনই শিথিলীকরণ হবে তখন কি হবে, লেন্সের বক্রতা কিন্তু হ্রাস পাবে। তাহলে লেন্সের বক্রতা হ্রাস, তাহলে এটাকে একটা আমি বক্স করে দিলাম। এবার নেক্সট স্টেজ কী হচ্ছে, লেন্সের যখন বক্রতা হ্রাস হয়ে গেল, তাহলে কী হবে, লেন্সটা সরু হয়ে যাবে। তাহলে লেন্সটা তাহলে কী হবে, লেন্স সরু হয়ে যাবে। তাহলে লেন্স সরু হয় মানে কি, পাতলা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে লেস কনভেক্স, এরকম লেস কনভেক্সের মতো কাজ করছে। তারপর লেন্স শুরু হয়ে গেল, তাহলে এটাকে একটা বক্স করে দিলাম। এবার নেক্সট হচ্ছে লেন্সের যেহেতু শুরু হয়ে গেল, তাহলে কি হচ্ছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কি হচ্ছে, পয়েন্ট লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হলো, বেড়ে গেল। তারপর কি হচ্ছে, প্রতিবিম্ব যেটা হচ্ছে সেটা রেটিনার উপর পড়বে। তাহলে নেক্সট হচ্ছে কি, রেটিনায় সঠিক প্রতিবিম্ব দেখা যাচ্ছিল না, কেটে গেছিলো। আচ্ছা ঠিক আছে, আমার খাতাটাকে একটু উঁচু করতে হতো। যাই হোক, তাহলে প্রথমে দূরের বস্তুর ক্ষেত্রে কী হচ্ছে আরেকবার বলে দিচ্ছি, সিলিয়ারি পেশির শিথিলীকরণ হচ্ছে। সিলিয়ারি পেশির শিথিলীকরণের পরে হচ্ছে লেন্সের বক্রতা হ্রাস হচ্ছে। লেন্সের বক্রতা যখনই হ্রাস পাবে তখন লেন্স সরু হয়ে যাবে বা লেস কনভেক্স হয়ে যাবে। তারপর কি হচ্ছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধির পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে রেটিনা
রেটিনায় সঠিক প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এই হচ্ছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে। আর কাছের বস্তু দেখার ক্ষেত্রে হচ্ছে ঘটনাটা হচ্ছে উল্টো বা অপোজিট। ঠিক আছে, তাহলে উল্টো ঘটনা ঘটবে। এটাই হচ্ছে দুটো পয়েন্ট দিতে হবে, প্লাস যদি ছবিটা পারো, সময় যদি মানে সময়কে যদি ম্যানেজ করতে পারো, তাহলে ফাটাফাট ছবিটাও এঁকে দিতে পারো কিন্তু। ঠিক আছে, ছবিটা সেই বইয়ের মধ্যে আছে, একটু দেখে নেবে। ঠিক আছে, দেখবে ডিস্টেন্স বেড়ে গেছে, রেটিনায় পড়ছে, সেই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। আর পয়েন্ট কিন্তু এই দুটো দিলেই হয়ে যাবে, অর্থাৎ এই দুটো দিলেই কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ, মানে এই চার্টগুলো, এই চার্টটা আর হচ্ছে কাছের কাছের বস্তুর ক্ষেত্রে তার অপোজিট চার্টটা যদি দিয়ে দিতে পারো তাহলে 2 নম্বর। ঠিক আছে, এবার নেক্সট দেখো কী বলেছে। 3 নম্বর, একজন ব্যক্তি 24 ঘন্টায় প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের একটি করে ভূমিকা বলেছে, তাহলে আমরা একটি করেই দেবো, বেশি দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, কোনটা জানো, এই যেটা 3 নম্বরটা। হ্যাঁ, একটি করে ভূমিকা বলেছে, তাহলে একটি করেই দেবো। তাহলে দেখো, প্রথমে হচ্ছে হাইপোথ্যালামাস কী হয়। হাইপোথ্যালামাস কী হয়, দেহের উষ্ণতা বৃদ্ধিতে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, পয়েন্টগুলো শুধু আমি বলছি। হ্যাঁ, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তৃষ্ণা, তারপর ঘুম, এগুলো নিয়ন্ত্রণ করে। ইমোশনাল এক্সপ্রেশন মানে হচ্ছে হাসি কান্না, এগুলোকে নিয়ন্ত্রণ করে। সেক্সুয়াল ড্রাইভ মানে যৌন চাহিদা, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস কোথায় থাকে, সেই মস্তিষ্কে থাকে। হ্যাঁ, মস্তিষ্কের নিচে হচ্ছে আরেকটা দেখবে, হাইপোথ্যালামাসের নিচে ইনফান্ডিবুলাম নামক একটা বৃন্ত দ্বারা হচ্ছে পিটুইটারি গ্রন্থিটা ঝুলে থাকে। হ্যাঁ, এবং হাইপোথ্যালামাস থেকে সিগন্যালগুলো পিটুইটারি গ্রন্থি পায়, এবং পিটুইটারি গ্রন্থি থেকে সারা শরীরে রক্তের মাধ্যমে বিভিন্ন হরমোনগুলো ছড়িয়ে যায় এবং টার্গেট করে, বিভিন্ন গ্রন্থি থেকেই টার্গেট করে। তাহলে সেই জায়গা, অর্থাৎ মাথায় হচ্ছে হাইপোথ্যালামাস থাকে। তাহলে সেই হাইপোথ্যালামাসের কাজগুলো অনেক অনেক কাজ আছে, তার মধ্যে কয়েকটা কাজ হচ্ছে যেরকম দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। লিখতে হবে, যেহেতু একটা একটা করে বলেছে, তাহলে একটা করে লিখলেই হবে, বা দুটো করে দিয়ে দিতে পারো। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, ঘুম তৃষ্ণা নিয়ন্ত্রণ, ইমোশনাল এক্সপ্রেশন মানে হাসি কান্না প্রভৃতি নিয়ন্ত্রণ, সেক্সুয়াল ড্রাইভ মানে যৌন চাহিদা, এগুলো নিয়ন্ত্রণ করে। বাস হয়ে গেল। এবার মেডুলা অবলাঙ্কাটা বা হচ্ছে সুষুম্না শীর্ষক। তাহলে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ভূমিকা কি বলছে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ 1 নম্বর। 2 নম্বর কি হবে, ঘুম, তৃষ্ণা, এগুলো নিয়ন্ত্রণ করে। 3 নম্বর কি হচ্ছে, হাসি কান্না, মানে কি হচ্ছে, যেটাকে ইমোশনাল এক্সপ্রেশন বলছে। ঠিক আছে, আর 4 নম্বর আরেকটা, আমি অনেকগুলো করে দিলাম, যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। যৌন চাহিদা করে দাও। ব্যাস, এবার হচ্ছে কি আছে, এবার হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষকের কাজ কি, সুষুম্না শীর্ষকের কাজ হচ্ছে 1 নম্বর হচ্ছে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে এটা। হ্যাঁ, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ। 2 নম্বর আরেকটা কাজ দিয়ে দিচ্ছি, খাদ্যকে সঠিকভাবে গিলতে সাহায্য করে। 3 নম্বর কি বলছে, ঘর্ম, শ্বাস প্রশ্বাস, রক্তচাপ, এই সমস্ত জিনিসগুলো, তারপর লালাক্ষরণ, হ্যাঁ, এগুলোকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট বলেছে, একটা করে পয়েন্ট দিতে বলেছে, তা আমি অনেকগুলো বলে দিলাম। তো এখানে দুটো লিখতে পারো, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে খাদ্যকে সঠিকভাবে গিলতে সাহায্য করে। বাস হয়ে গেল। এবার নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে হচ্ছে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, স্নায়ুকোষ, দেখা যাচ্ছে তো, হ্যাঁ, স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে অন্তঃসম্পর্ক। তাহলে স্নায়ুকোষ কাকে বলে, স্নায়ুকোষ হচ্ছে কি, স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক কি, নিউরন। তাহলে প্রথমে হচ্ছে আগে নিউরন থেকে আসবো আমরা। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন। বা স্নায়ুকোষ।
স্নায়ুতন্ত্রের গঠনগত বা কার্যগত একক হলো নিউরন বা স্নায়ুকোষ। তাহলে এই দেখো, এবার হচ্ছে একটা নিউরনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, এবার যে লম্বা বেরিয়ে গেছে নিচের দিকে, এই মায়োলিন আবরণ দ্বারা লম্বা নিচের দিকে বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে তো? এই লম্বা নিচের দিকে একটা কি শাখা পোশাখা বিহীন একটা অংশ যেটা বেরিয়েছে কোষদেহ থেকে, অর্থাৎ এখানে সাইটোপ্লাজম আছে কিন্তু, হ্যাঁ, এই সাইটোপ্লাজমটাই নিচের দিকে কিন্তু এই লম্বা অংশের মধ্যেও ঢুকে গেছে, অর্থাৎ এটা কিন্তু কোষদেহেরই একটা অংশ, লম্বা। ঠিক আছে, সেটাকে বলছে অ্যাকশন, শাখা পোশাখা বিহীন মায়োলিন আবরণযুক্ত, সেটা হচ্ছে অ্যাকশন। এবার কি বলেছে, এরকম অনেকগুলো অ্যাকশন যখন কি হবে, যখন গুচ্ছাকারে থাকবে এবং তাকে ঘিরে যে আবরণটা গঠন হবে সেটাকে কি বলবে, সেটাকে বলবে হচ্ছে এন্ডোনিউরিয়াম। তাহলে অনেকগুলো অ্যাকশন, মনে করো এরকম অনেকগুলো অ্যাকশন আছে, একে ঘিরে একটা আবরণ তৈরি করছে, তাহলে সেই আবরণটাকে বলছে এন্ডোনিউরিয়াম। তারপর ধরে নাও এরকম অনেক এন্ডোনিউরিয়াম আছে, হ্যাঁ, এরকম অনেক এন্ডোনিউরিয়ামকে ঘিরে আবার যখন একটা আবরণ তৈরি করবে তখন তাকে বলছে, শুধু কনসেপ্টটা বোঝো, এন্ডোনিউরিয়ামকে ঘিরে যখন একটা আবরণ তৈরি করবে তখন তাকে কি বলছে, তখন তাকে বলছে পেরিনিউরিয়াম। ঠিক আছে, এবার এরকম অনেক পেরিনিউরিয়াম আছে, মনে করো এটার মধ্যে তো এন্ডোনিউরিয়াম আছে, এরকম অনেক পেরিনিউরিয়ামকে ঘিরে যখন একটা আবরণ তৈরি হবে তখন তাকে বলছে কি, তখন তাকে বলছে এপিনিউরিয়াম বা স্নায়ু বা নার্ভ। ঠিক আছে, তাহলে দেখো লাস্ট আসছে কিন্তু ছোট থেকে বড়, অর্থাৎ একদম ক্ষুদ্র থেকে, অর্থাৎ অ্যাকশন থেকে শুরু করে আসলো হচ্ছে কি স্নায়ু। তাহলে অ্যাকশন যখন একসাথে বান্ডিল আকারে থাকবে এবং তাকে ঘিরে যখন একটা আবরণ হবে তখন তাকে এন্ডোনিউরিয়াম বলছে, এবং অনেকগুলো এন্ডোনিউরিয়াম যখন একটা আবরণ দ্বারা আবৃত থাকবে তখন তাকে পেরিনিউরিয়াম বলছে, এবং অনেকগুলো পেরিনিউরিয়াম যখন একটি আবরণ দ্বারা আবৃত থাকবে তখন তাকে বলছে এপিনিউরিয়াম বা স্নায়ু। তাহলে দেখো অ্যাকশন থেকে শুরু করে স্নায়ু পর্যন্ত আসলো, অর্থাৎ এটাই হচ্ছে স্নায়ুতন্ত্রের, এটাই হচ্ছে কি বলছে সম্পর্কটা কী জানো, স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে অন্তঃসম্পর্ক। তাহলে এখানে স্নায়ুকোষও চলে আসলো, স্নায়ুতন্তুও চলে আসলো, স্নায়ু চলে আসলো, সব চলে আসলো, তাহলে সম্পর্কটা ক্লিয়ার হয়ে গেল, অন্তঃসম্পর্ক। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখা যাচ্ছে তো? আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ ঠিক আছে, দেখি পাশে, হ্যাঁ টুটিনি, হ্যাঁ 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, জি1 ও জি2 দশায় সংশ্লিষ্ট বস্তুগুলির একটি সারণী তৈরি করো। তাহলে দেখ কোষচক্রের আগে প্রথমে ছবিটা কনসেপ্টটা মনে রাখতে হবে। প্রথমে জি1 এস মানে সিনথেসাইজ দশা আর জি2, তাহলে এই জি1 থেকে, অর্থাৎ জি1 থেকে জি2 পর্যন্ত যে দশাকে বলছে ইন্টারফেজ, মনে পড়ছে? আর জি2-র পরে যে ফেজগুলো আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলাফেজ, এটাকে বলছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। তাহলে এখানে তোমাদের বলে দিয়েছে প্রশ্নে জি1 আর জি2 দশায় কী কী সংশ্লেষিত হয় সেটা একটু তোমাদের কিন্তু বলতে হবে। ঠিক আছে, তাহলে জি1 দশা অনেক কিছু হয়, তার মধ্যে আমরা 2টো পয়েন্ট দিব, আর জি2-তে 2টো পয়েন্ট দিব। ঠিক আছে, যে কোনো 2টো করে পয়েন্ট দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যেরকম জি1-এর ক্ষেত্রে কী কী দেখা যায়, জি1-এর ক্ষেত্রে হচ্ছে অনেক রকমের আরএনএ গঠন হয়, যেরকম হচ্ছে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ। এই আরএনএগুলো কী হচ্ছে, বিভিন্ন প্রকার আরএনএগুলো জি1 দশায় কিন্তু সংশ্লেষিত হয়। ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম নিউক্লিওটাইড, যেরকম ডিএটিপি, ডিজিটিপি, ডিটিটিপি, হ্যাঁ ডিএটিপি, ডি টিটিপি, হ্যাঁ ডিজিটিপি, ডিসিটিপি, ডিএটিপি মানে কি,
ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এগুলো হচ্ছে নিউক্লিওটাইড, কিন্তু ডিঅক্সি থাইমিডিলিক ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানিলিক ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটোলিক ট্রাইফসফেট, অর্থাৎ ডিএনএ নিউক্লিওটাইডগুলো কিন্তু এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে সংশ্লেষিত হচ্ছে জি1-এ। তাই সেই কারণে বলেছে বিভিন্ন রকম নিউক্লিওটাইডগুলো কিন্তু এই জি1-এ সংশ্লেষিত হয়। তারপর আরেকটা হচ্ছে জি1-এ যেটা মেন হয় সেটা হচ্ছে ডিএনএ পল। ডিএনএ পল মানে কি? ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজটা হচ্ছে একটা উৎসেচক। এই উৎসেচকটা যদি ডিএনএ জি1-এ যদি সংশ্লেষিত না হয় তাহলে কিন্তু এস দশায় কিন্তু রেপ্লিকেশন হবে না। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের সাহায্যকারী একটা উৎসেচক হচ্ছে ডিএনএ পলিমারেজ, যেটা হচ্ছে জি1-এ অর্থাৎ এই জি1 ফেজে অর্থাৎ জি1 দশাতে কিন্তু সংশ্লেষিত হয়। ঠিক আছে, এবার জি2, তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা কিংবা দুটো দিলেই হয়ে গেল। এবার জি টু দশায় কী কী সংশ্লেষিত হয়? জি2 দশায় হচ্ছে সেম বিভিন্ন রকম আরএনএ দিতে পারো, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এগুলো সংশ্লেষিত হয়। তারপর একটা পয়েন্ট দিতে পারো টিউবিউলিন প্রোটিন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টিউবিউলিন প্রোটিন কিন্তু সংশ্লেষিত হয়। এই প্রোটিনগুলো কি? বেমতন্তু গঠনে সাহায্য করে। হ্যাঁ, এর পরের যে স্টেজ আছে যেটা মেটাফেজ, সেখানে তো বেমতন্তু লাগবে। ঠিক আছে, সেটা সেই টিউবিউলিন প্রোটিন আগেই কিন্তু, অর্থাৎ বেমতন্তু গঠনকারী প্রোটিন কিন্তু আগেই কিন্তু জি2-তে এই দশাতে কিন্তু সংশ্লেষিত হয়ে যাচ্ছে। না হলে তো আর বেমতন্তু হবে না, ক্রোমোজোমগুলো আটকাতেও পারবে না ঠিকঠাক, অ্যানাফেজ দশা হবে না। সেই কারণে বেমতন্তুকে গঠন করতে হবে, সেই জন্য কিন্তু জি2 দশায় টিউবিউলিন প্রোটিনগুলো কিন্তু সংশ্লেষিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3 নম্বর কী বলেছে এখানে? এটিপিও সংশ্লেষিত হয় বিভিন্ন রকম। তারপর মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, এগুলো তো আছেই। কোষীয় অঙ্গাণু যেগুলো আছে সেগুলো সংশ্লেষিত হচ্ছে। তারপর একটা হতে পারে যেরকম সাইক্লিন বি প্রোটিন, এটাও কিন্তু জি2-তে, লিখেই দিচ্ছি, সাইক্লিন বি প্রোটিন। সাইক্লিন বি প্রোটিনটা কী করছে? কোষ চক্রকে নিয়ন্ত্রণ করছে প্রোটিনটা, হ্যাঁ, বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে। তো এই সাইক্লিন বি প্রোটিনটা উৎপন্ন না হলে কিন্তু কোষচক্র এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ দশাটাও আর প্লাস কোষচক্রটাও কিন্তু ঠিকঠাক হবে না। সেই কারণে জি2-তেই কিন্তু সাইক্লিন বি প্রোটিন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো। সাইক্লিন বি প্রোটিন, তারপর টিউবিউলিন প্রোটিন, হ্যাঁ, তারপর বিভিন্ন রকম আরএনএ, এটিপি, এগুলো কিন্তু সংশ্লেষিত হচ্ছে। তাহলে এই কয়েকটা পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট, আর এখান থেকে দুটো পয়েন্ট দিলেই হচ্ছে একদম ফুল মার্ক। ঠিক আছে, এবার 6 নম্বর প্রশ্ন কী বলছে? 6 নম্বর বলছে, দেখো এখানে কী বলছে? এখানে বলছে কার্কোদ্গম এবং হচ্ছে পুনরুৎপাদন। কার্কোদ্গম আর পুনরুৎপাদন। কার্কোদ্গম কার্কোদ্গম হচ্ছে একটা অযৌনজন পদ্ধতি, এখানে বলেই দিয়েছে অযৌনজন পদ্ধতি দুটি ব্যাখ্যা করো। তাহলে কার্কোদ্গম কাদের দেখা যায়? ইস্ট, এটা উদাহরণ। ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু কার্কোদ্গম জিনিসটা কি সেটা বলতে হবে। ঠিক আছে, যেরকম ইস্টের ক্ষেত্রে কী হয়? ইস্টের মনে করো একটা বডি আছে, এরকম মাঝখানে একটা নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম। তাহলে ইস্টের ক্ষেত্রে এটা 1 নম্বর স্টেজ। 2 নম্বর স্টেজে কী হবে? এরকম একটা বার্ড, অর্থাৎ এখানে কোরক গঠন হবে। তো এবার নিউক্লিয়াসটা কী হচ্ছে? নিউক্লিয়াসটা এই জায়গাটা সাইটোপ্লাজম সহ চলে যাচ্ছে। ঠিক আছে, নিচেও সাইড থাকছে। এবার এটা 2 নম্বর। এবার 3 নম্বর স্টেজে কী হচ্ছে? দুটো নিউক্লিয়াস কিন্তু বডি লেগে আছে এখনও, নিউক্লিয়াসটা কিন্তু দুটো আলাদা আলাদা হয়ে গেল, কিন্তু বডি কিন্তু লেগে আছে এখনও। এবার 3 নম্বর। এবার 4 নম্বর স্টেজে কী হয়ে গেল? পৃথক হয়ে গেল। এটা নিউক্লিয়াস, এটাও নিউক্লিয়াস, পৃথক হয়ে গেল। সাইটোপ্লাজম এটা বাইরে, সাইটোপ্লাজম সহ পৃথক হয়ে গেল। এটাও সাইটোপ্লাজম ছিল, সাইটোপ্লাজম সহ পৃথক হয়ে গেল। তাহলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন, জাস্ট, আর কিছু না। অর্থাৎ কোনো গ্যামেট ছাড়াই যখন জনন প্রক্রিয়া সম্পন্ন হবে ইস্টের ক্ষেত্রে, তখন সেটাকে কার্কোদ্গম বলছে। কোনো গ্যামেটের প্রয়োজন হয় না। হ্যাঁ, এটা হচ্ছে এক প্রকারের অযৌন জনন। ঠিক আছে, এবার হচ্ছে পুনরুৎপাদন কাদের দেখতে পাওয়া যায়? পুনরুৎপাদন কিছু না, পুনরুৎপাদন হচ্ছে কোনো একটা বডি পার্ট থেকে, অর্থাৎ কোনো প্রাণীর যদি বডি পার্ট কেটে গেল, মানে বডির কোনো অংশ কেটে গেল, সেই কাটা অংশ থেকে আবার নতুন করে কোনো একটা প্রাণী তৈরি হয়ে গেল, এটাকে বলছে পুনরুৎপাদন। যেরকম টিকটিকি লেজ খসতে দেখেছো? সেই টিকটিকি লেজ খসে গেলে আবার সেই জায়গায় লেজটা চলে আসে, সেই টিকটিকির আবার নতুন করে লেজ গজিয়ে যায়, সেটা এক প্রকারের পুনরুৎপাদন বা রিজেনারেশন বলা হয় এটাকে। ঠিক আছে, সেরকমই হচ্ছে পুনরুৎপাদনের আরেকটা উদাহরণ, যেরকম হতে পারে
প্ল্যাটিহেলমিনথেস অর্থাৎ চ্যাপ্টাকিমি পর্বের একটা কৃমি আছে যার নাম হচ্ছে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার ক্ষেত্রেও কিন্তু কোনো বডি পার্ট কেটে গেলে সেই জায়গা থেকে অজনন পদ্ধতিতে আবার নতুন একটা প্রাণী তৈরি হয়ে যাচ্ছে, এটাকে পুনরুৎপাদন বলছে। হলো। এবার 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর কী বলেছে? ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কী কী পরিবর্তন ঘটতে পারে? হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে যদি যায় তাহলে কী হবে? ক্রোমোজোমের মধ্যে জিনগুলো হচ্ছে কি, হেটেরোক্রোমাটিনের জিনগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যদি জিনই নিষ্ক্রিয় থাকে তাহলে সেই জিন থেকে কি প্রোটিন উৎপন্ন হবে? হবে না। তাহলে প্রোটিন সিনথেসিস হবে না। তাহলে কোষের একটা একটা ডিসব্যালেন্সড হবে। তাহলে হেটেরোক্রোমাটিনে 1 নম্বর আমরা দিতে পারি হচ্ছে হেটেরোক্রোমাটিন অঞ্চলে জিন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ফলে কি হবে? এই পয়েন্ট ধরে একটা লিখে দিতে পারো, ফলে প্রোটিন সংশ্লেষ ব্যাহত হবে। 3 নম্বর কী হবে? ক্রসিং ওভার হবে না। ক্রসিং ওভার না হলে কী হবে? জেনেটিক ভেরিয়েশন আসবে না। ঠিক আছে, আরও হয় পয়েন্ট অনেক। তারপর যেরকম এই ক্যান্সারের ক্ষেত্রে দেখেছো দুটো জিনিস হয়, একটা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার, একটা হচ্ছে বিনাইন টিউমার। ম্যালিগনেন্ট মানে কি? ক্ষতিকারক। ম্যালিগনেন্ট মানে হচ্ছে ক্ষতিকারক। তাহলে সেরকম এই হেটেরোক্রোমাটিন যদি পরিমাণ বেড়ে যায় তাহলে কোষের একটা ম্যালিগনেন্সির ব্যাপার চলে আসবে, অর্থাৎ ক্ষতিকারক প্রভাব হবে কোষে। তাহলে এই সমস্ত জিনিসগুলো লিখতে হবে, অর্থাৎ এখানে 2 পয়েন্ট দিলেই কিন্তু হয়ে যাবে, 2 নম্বর পেয়ে যাবে। এখান থেকে 4টা পয়েন্ট বললাম, তার মধ্যে 2 পয়েন্ট দিলেই কিন্তু হয়ে যাবে। এবার নেক্সট, বংশগতি সম্পর্ক নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। একটা হচ্ছে জিনোটাইপ বলা আছে, আর একটা কী বলা আছে? একটা বলা আছে সংকরায়ন। জিনোটাইপ আর একটা কী বলা আছে? সংকরায়ন। তাহলে প্রথমে দেখো জিনোটাইপ। দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু হাফ করে থাকে। যেরকম জিনোটাইপ বলা আছে কি না, জিনোটাইপের যেরকম ডেসক্রিপশনে দিবে হাফ, আর হচ্ছে রিপ্রেজেন্টেশনে দিবে হচ্ছে হাফ। রিপ্রেজেন্টেশন আর ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন মানে সংজ্ঞাটা দিতে হবে জিনোটাইপের, আর রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যেরকম সংজ্ঞা দেওয়ার পরে যেরকম জিনোটাইপগুলো দেখিয়ে দিতে হবে, যেরকম বিবি, ক্যাপিটাল বি, ছোটো বি, এগুলো দেখিয়ে দিতে হবে। কোনটায় কী বলছে সেটা বলে দিতে হবে। ঠিক আছে, তো আমি জিনোটাইপটা প্রথমে একটু আলোচনা করে দিচ্ছি। 8 নম্বর পয়েন্ট দেখা যাচ্ছে তো? 8 নম্বর পয়েন্ট হচ্ছে জিনোটাইপ। আগে ফিনোটাইপ জানতে হবে। ফিনোটাইপটা কি? ফিনোটাইপ হচ্ছে কোনো জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ, অর্থাৎ বাইরের দিক থেকে সেই জীবটাকে কেমন লাগছে দেখতে, সেটা হচ্ছে ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপটা কি? আগে ফিনোটাইপ জেনে নিই, তাহলে জিনোটাইপ জানতে সুবিধা হবে। ফিনোটাইপ মানে হচ্ছে বাইরে থেকে কোনো জীবকে দেখতে কেমন লাগছে। যেরকম মেন্ডেলের সেই মটর গাছের ক্ষেত্রে কি হচ্ছে? ক্যাপিটাল টি কী টি পাওয়া যায়? ক্যাপিটাল টি, স্মল টি, আর স্মল টি। তাহলে এই ক্ষেত্রে দেখো এই দুটো কিন্তু লম্বা লাগছে বাইরে থেকে দেখে, তাই না? এই দুটোকে কিন্তু বাইরে থেকে দেখে কিন্তু কী লাগছে? লম্বা। কিন্তু এটা কিন্তু ভিতরে এটা কিন্তু সংকর লম্বা আছে, এটা হচ্ছে পিওর লম্বা আছে, কিন্তু বাইরে থেকে দেখে লাগছে লম্বা। সেই কারণে দেখবে ফিনোটাইপ অনুপাতটা হচ্ছে কি আছে? দেখবে ফিনোটাইপ অনুপাতটা আছে ক্রস করলে ফিনোটাইপ অনুপাতটা আসছে কি? এরকম টি, এখান থেকে একটা টি নামছে, দুটো টি টি নামছে, তাই না? না সরি, ক্রস করালে এখান থেকে এক সংকর জননের যে ক্রসটা আছে সেই ক্রসটাতে এরকম আছে টি। তাহলে এই 3টে দেখো হচ্ছে এখানে কিন্তু লম্বা লাগছে। এই 3টে কী লাগছে? এই 3টে এখানে লম্বা লাগছে, অর্থাৎ 3:1 আছে দেখবে ফিনোটাইপ অনুপাত। আর জিনোটাইপ অনুপাত কী আছে?
একদম পিওরলি ভিতরে কী আছে এর ব্যাপার স্যাপার সেটাকে বোঝার জন্য জিনোটাইপ বের করা হয়। তাহলে জিনোটাইপ অনুপাতটা দেখো, এখানে পিওর লম্বা হচ্ছে একটা আছে, শঙ্কর লম্বা আছে দুটো, আর একটা পিওর বেটে আছে একটা। তাহলে জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1, আর ফিনোটাইপ অনুপাত হচ্ছে কি 3:1, তাই না? বোঝা গেল? তাহলে অর্থাৎ বাইরে থেকে দেখে যখন কোনো বস্তুকে লম্বাই লাগবে কিন্তু তার ভিতরের অভ্যন্তরীণ কী আছে ব্যাপার সেটা বলা যাবে না, সেটাই হচ্ছে ফিনোটাইপ অনুপাত। কিন্তু জিনোটাইপের ক্ষেত্রে কি হচ্ছে? জিনোটাইপের ক্ষেত্রে হচ্ছে সংজ্ঞাটা কি জিনোটাইপের? জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানকে জিনোটাইপ বলে। জীবের জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানকে বা জিনকে জিনোটাইপ বলে। তাহলে জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানকে জিনোটাইপ বলে। বোঝা গেল? তাহলে জিনোটাইপ যেরকম কি এখানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ জিনোটাইপ হচ্ছে টিটি, যেরকম কি লম্বা, পিওর লম্বা, এটা হচ্ছে শঙ্কর লম্বা, আর এটা হচ্ছে পিওর বেটে। এটা হচ্ছে এক জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য। এবার দু জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য আমি করে দিতে পারি, যেরকম এইটা ওয়াই ওয়াই আর আর, তাই না? এটা দু জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য, দুটো জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সেই কারণে দ্বি জোড়া। এটা হচ্ছে এক জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য, তাই না? তাহলে এটা হচ্ছে হলুদ গোল, অর্থাৎ দ্বিসংকর জনন পরীক্ষা মেন্ডেলের, ওখান থেকে যে চেকার বোর্ডের মধ্যে যে জিনোটাইপগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে এই যে একটা যেরকম হলুদ গোল, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে জিনোটাইপ, ঠিক আছে? বোঝা গেল? এবার হচ্ছে নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট। যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিয়ে করে, আপাত স্বাভাবিক মানে আমি ধরে নিলাম মহিলার জিনোটাইপ হচ্ছে কি XH, আর X মানে হচ্ছে বাহক আছে। আর কি বলেছে, স্বাভাবিক পুরুষের তো জিনোটাইপ দুটোই হয়, একটা হচ্ছে পিওর স্বাভাবিক আর একটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত, দুটোই হবে। কিন্তু মহিলার ক্ষেত্রে বাহক হয়। মহিলার জিনোটাইপটা এখানে লিখে দিচ্ছি আমি সাইডে, জিনোটাইপ অফ ফিমেল। এটা কার ক্ষেত্রে? হিমোফিলিয়ার ক্ষেত্রে, ফর হিমোফিলিয়া। হ্যাঁ, তাহলে কি হচ্ছে XH, এটা হচ্ছে কি বাহক মহিলা, আরেকটা কি হবে নর্মাল, আরেকটা কি হবে হিমোফিলিয়া আক্রান্ত, পরীক্ষায় এরকম করে লিখে দিবে কিন্তু, তাহলে দেখতে মানে যে এক্সামিনের খাতা দেখছে সে মানে তোমার খাতা দেখে আর কি ইমপ্রেস হবে আর কি, তার ভালো লাগবে আর কি, ঠিক আছে? তাহলে এখানে কি আছে বলেছে, একজন আপাত স্বাভাবিক দিয়ে দিলাম, স্বাভাবিক না আপাত স্বাভাবিক বলে দিয়েছে, সেই কারণে আমরা এটাকে বাহক ধরে করব। আর একটা স্বাভাবিক পুরুষ বলেছে, তাই না? তাহলে একটা, আর পুরুষটা এখানে পুরুষ দিয়ে দিই। পুরুষের জিনোটাইপটা কী হচ্ছে, এটা হচ্ছে ফিমেলের, আর পুরুষের কি হচ্ছে, পুরুষের হচ্ছে XHY ক্রোমোজোম কোনো জিন বহন করে না, সেই কারণে বাহকও হয় না, অর্থাৎ একদম স্বাভাবিক হবে, নয় হিমোফিলিয়া আক্রান্ত হবে, আর বলে দিয়েছে স্বাভাবিক পুরুষ। তাহলে এখানে এটা, তাহলে এখান থেকে দুটো গ্যামেট নামবে, একটা H এটা, আর এখান থেকেও দুটো গ্যামেট নামবে, এটা Y হবে, সরি, ঠিক আছে Y। তাহলে এখান থেকে Y, তাহলে এই দুটোর মধ্যে মিট করলে কি হবে, এই দুটোর মূল্যে মিট করলে কি হবে, এই দুটোর মূল্যে মিট করলে কি হবে, আর এই দুটোর মধ্যে মিট করলে কি হবে। এবার কি বলেছে,
ওই পুত্রদের দেহে হিমোফিলিয়ার সম্ভাবনা হতো। পুত্রদের দেহে বলেছে, কিন্তু পুত্র সন্তান, কিন্তু ফিমেল চাইনি, কিন্তু পুত্র চেয়েছে, সেই কারণে আমি পুত্রকে দেখছি শুধু। তাহলে পুত্রের মধ্যে এটা হচ্ছে 50% পাওয়া যাচ্ছে, আর এটাও পাওয়া যাচ্ছে কি 50%। তাহলে অ্যান্সার হবে 50%। বোঝা গেল কত হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট 10 নম্বর প্রশ্ন, 3-10। 3-10টা একটু মানে অনেক মানে বড় টাইপের প্রশ্ন, একটু মুখস্থ থাকলে আর কি, চারটা যদি মনে থাকে তাহলে খুব ভালো হয় এক্ষেত্রে। হ্যাঁ, সেই কারণে যখন পড়বে তখন কিন্তু ওই যে মেন্ডেলের যে এক সংকর আর দ্বিসংকর জননের যে চেকার বোর্ডটা আছে, সেই চেকার বোর্ডের মধ্যে যে জিনোটাইপগুলো আছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, জিনোটাইপগুলোর রেশিওগুলো কী কী আছে। হ্যাঁ, তো এখানে বলেছে দেখো বিশুদ্ধ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে বলা আছে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছ ফুলের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছ ফুলের ইতর পরাগযোগ ঘটালে F1 জনুতে যে সকল জিনোটাইপিক অনুপাত 2 সেগুলো সারণীর সাহায্যে দেখাও। তাহলে আমি এখানে করে নিচ্ছি, ঠিক আছে। এটার সঙ্গে কি বলেছে, ছোটো ভাই ছোটো, তাহলে এখান থেকে গ্যামেট কী নামবে, আর এখান থেকে গ্যামেট নামবে RY। এই দুটো মিট করে দিলে কি হবে, RRYY, তাই না? এবার এখান থেকে 4 প্রকারের গ্যামেট নামবে, RY। এটা হলো। এবার এটার সঙ্গে আবার সেম গ্যামেটগুলোর ক্রস করানো হবে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে, পরীক্ষার মতো আর কি। তাহলে এখান থেকে এটা মিট করলে কি হবে, এই দুটো যখন মিট করবে তখন RY এইভাবে লিখে দিই, RRYY। এটার সঙ্গে এটা RR ক্যাপিটাল Y স্মল y, এটার সঙ্গে এটা RRYY, এটার সঙ্গে এটা RRY স্মল y, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, বুঝে গেল? এটার সঙ্গে এবার এটা, ঠিক আছে। তাহলে এটা নিচে, এটার পাশেই লিখি RRY ছোটো y, এটার সঙ্গে এটা RR স্মল y স্মল, এটার সঙ্গে এটা RRYY, এটার সঙ্গে এটা RR স্মল y, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, লাস্ট এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। এবার কি বলেছে, অনুপাত 2, অর্থাৎ এই চার্টের মধ্যে সেম জিনোটাইপ কয়বার আছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। সেম জিনোটাইপ কয়বার আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখবে যেরকম RRYY, এই জিনোটাইপ কয়বার আছে সেটা দেখি, এখানে দেখি আর আছে কি, দেখতে হবে। এই জিনোটাইপটা এই চার্টের মধ্যে আর কয়বার আছে, RRYY, দেখি আছে নাকি, ক্যাপিটাল আর YY, আর নেই, তার মানে এটা একবারই আছে। এবার দেখতে হবে এই জিনোটাইপটা কয়বার আছে, RRY স্মল y, RRY স্মল y, এটা কয়বার আছে, এই যে এখানে একটা আছে, ঠিক আছে। আর দেখি আছে নাকি, আর নেই। তাহলে এটা হচ্ছে 2বার আছে, অর্থাৎ 2বার, দুটো পেলাম। অর্থাৎ RRY স্মল y 2বার পেলাম। দেখবে এরকম করে দেখবে এই দুটো মানে 2, মানে এই জিনোটাইপের মধ্যে জিনোটাইপগুলো হচ্ছে 2বার করে কয় 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 প্রকারের জিনোটাইপ আছে সেটাই এখানে খুঁজে বের করতে হবে। তাহলে দেখবে এখানে স্মল RYY এটাও 2বার পাবে, তারপর RR এটাও 2বার পাবে, এটাও 2বার পাবে। এই যে চার্ট এটা আছে,
অর্থাৎ আমি যে করলাম দেখা গেল না, কেটে গেল, এই যে আবার বলে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এই চার্টের মধ্যে দেখবে, এই যেরকম আমি একটা খুঁজে বের করে দিলাম, এরপরে তোমরা নিজেরা খুঁজে বের করে দেখবে এখানে যেরকম আর আর ওয়াই ওয়াই এই জিনোটাইপটা দুইবারই আছে এই চার্টের মধ্যে। 16টা যে জিনোটাইপ আছে সেই জিনোটাইপের মধ্যে এইটা আর এইটা হচ্ছে দুইবারই আছে। সেরকমই হচ্ছে এইটাও দুইবার আছে, এই জিনোটাইপটা দুইবার আছে, এই জিনোটাইপটা দুইবার আছে। ঠিক আছে, তাহলে এখানে এটাই বলেছে ক্রস কওয়ালে F1 জনুতে যে সকল জিনোটাইপের জিনোটাইপিক অনুপাত 2 সেগুলো সারণীর সাহায্যে দেখাও। তাহলে এগুলোই সারণীর সাহায্যে দেখাতে হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছি একটি উঁচু কোটরযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে কোনো দু প্রকারের সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দাও। উঁচু গাছের কোটরে অনেক রকম প্রাণী থাকতে পারে, যেরকম বাদুড়, পেঁচা, হ্যাঁ, তারপর কাঠঠোকরা, সাপ, বাঁদর প্রভৃতি থাকতে পারে। কিন্তু এটার মধ্যে কিন্তু একটা জিনিস কিন্তু দুই প্রকারের জীবন সংগ্রাম বলেছে। দুই প্রকারের জীবন সংগ্রাম হচ্ছে তার মধ্যে কিন্তু অন্তঃপ্রজাতি জীবন সংগ্রাম, আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতি। আন্তঃপ্রজাতি মানে হচ্ছে ইন্টারস্পিসিয়েস, ইন্টারন্যাশনাল আছে। ইন্টারন্যাশনাল মানে কি? আন্তর্জাতিক কিনা, মানে একদম এক প্রজাতির সঙ্গে আরেক প্রজাতির, আমাদের ভারতবাসীর সঙ্গে কি আমেরিকার কোনো মিল আছে? মিল নেই। তাহলে সেই রকমই হচ্ছে আন্ত মানে হচ্ছে ইন্টার, ঠিক আছে, আর অন্ত মানে হচ্ছে ইন্ট্রা। ঠিক আছে, একটা হচ্ছে ইন্ট্রাস্পেসিয়েশন আর একটা হচ্ছে ইন্টারস্পেসিয়েশন। অন্তঃপ্রজাতির সংগ্রাম আর একটা হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম। আন্তঃপ্রজাতির সংগ্রাম আর অন্তঃপ্রজাতিক সংগ্রামটাকে নিয়ে একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, আর উদাহরণ দিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে 12 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্ট কী বলেছে? উটের অতিরিক্ত জল সহনের ক্ষমতার সঙ্গে আরবিসির আকৃতির কিন্তু সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কি এখানে অনেক রকম পয়েন্ট হয়, যেরকম আরবিসি ডিম্বাকৃতি হয়, ঘন রক্ত স্রোতের মধ্যে দিয়ে পরিবাহিত হয়, হ্যাঁ, তারপর আরবিসির জল ধারণ ক্ষমতা অনেক আছে, অনেক মানে অনেক আরবিসি ফুলে যাওয়ার পরেও ফেটে যায় না, ইলাস্টিসিটির ক্ষমতা আছে। এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু লিখতে হবে। এবার ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কী হবে? 13 নম্বর পয়েন্ট। এই 13 নম্বর প্রশ্নটা কী বলেছে? ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কীভাবে আঙ্গুলের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে ব্যাখ্যা করো। এই ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু প্রশ্নটা কিন্তু গুলিয়ে দিয়ে মানে এক টানা লিখে দিবে। টানা লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নটা কিন্তু ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কীভাবে আঙ্গুলের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে ব্যাখ্যা করো। আঙ্গুলের বৈশিষ্ট্য পরিবর্তন কিন্তু একদম প্রথম থেকে হয়েছে, অর্থাৎ ইওহিপ্পাস থেকে শুরু করে ইকুয়াস পর্যন্ত যে ঘোড়ার অভিব্যক্তির আঙ্গুলের পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু দেখাতে হবে। অর্থাৎ ইওহিপ্পাসে কটা আঙ্গুল ছিল, হ্যাঁ, মেসোহিপ্পাসে কটা ছিল, মেরিচিপ্পাসে কটা ছিল, প্লিওহিপ্পাসে কটা ছিল, ইকুয়াসে কটা ছিল, এই আঙ্গুলগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রত্যেকটা ইয়েতে দিতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ইওহিপ্পাস, প্রথমে আমি লিখে দিচ্ছি ইওহিপ্পাসে কটা আঙ্গুল ছিল, 1 নম্বর। 2 নম্বর কি মেসোহিপ্পাস, 3 নম্বর মেরিচিপ্পাস, 4 নম্বর প্লিওহিপ্পাস, 5 নম্বর ইকুয়াস। এই 5টা কিন্তু ঘোড়ার বিবর্তনগত আঙ্গুলের বৈশিষ্ট্যগুলো কোন কোন যুগে কী হয়েছিল, অর্থাৎ ইওহিপ্পাসে কী হয়েছিল ঘোড়ার ক্ষেত্রে, মেসোহিপ্পাসের ক্ষেত্রে কী হয়েছিল, মেরিহিপ্পাসের ক্ষেত্রে কী হয়েছিল, প্লিওহিপ্পাসের ক্ষেত্রে কী হয়েছিল, ইকুয়াসের ক্ষেত্রে আঙ্গুল কটা ছিল, সেগুলো কিন্তু পরপর কিন্তু বলতে হবে, তবেই গিয়ে কিন্তু 2 নম্বর পাবে। ঠিক আছে, এবার হচ্ছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কী বলছে? ইউট্রিফিকেশন ও বায়োম্যাগনিফিকেশনের মধ্যে কী বলেছে? নিম্নলিখিত দুটি বিষয় তুলনা করো, কারণ এবং ফলাফল। তাহলে ইউট্রিফিকেশনের কারণও বলতে হবে, ফলাফলও বলতে হবে, বায়োম্যাগনিফিকেশনের কারণও বলতে হবে, ফলাফলও বলতে হবে। ঠিক আছে,
তাহলে ইউট্রিফিকেশন কি? ইউট্রিফিকেশন হচ্ছে অতি পুষ্টিকতার দরুন। মনে করো জলের মধ্যে অতি পুষ্টি দ্রব্য যেরকম হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার, বিভিন্ন রকম ফসফেট ঘটিত সার, এগুলো যদি কি হয় জলের সঙ্গে যদি পুকুরের জলাশয় বা জলাশয়ের জলের সঙ্গে মিশে যায়, তাহলে কী হবে? সেই জলাশয়ে শ্যাওলার পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাবে, শৈবাল বেড়ে যাবে, অ্যালগাল ব্লুম হবে, শৈবালগুলো পচে যাবে কোনো কোনো ক্ষেত্রে। তার ফলে কী হবে? জলের মধ্যে যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আছে, বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সেটা বেড়ে যাবে। অর্থাৎ পানির অক্সিজেনের পরিমাণ কমে যাবে জলের মধ্যে। ডিমান্ডটা বেড়ে যাবে মানে কি? অক্সিজেনের পরিমাণটা প্রাণীর ক্ষেত্রে কমে যাবে। তাহলে কী হবে? প্রাণীগুলো অক্সিজেন নিতে পারবে না, ফলে প্রাণীগুলো মরে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে ইউট্রিফিকেশন কিন্তু। ঠিক আছে, তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে অতি পুষ্টিকতার দরুন। কারণ জলের সঙ্গে মিশলে শৈবাল বেড়ে যাবে, অ্যালগাল ব্লুম হবে, আর ফলাফল কী হবে? প্রাণী মরে যাবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের অভাবে। ঠিক আছে, এটা হয়ে গেল ইউট্রিফিকেশন। এবার বায়োম্যাগনিফিকেশন কি? বায়োম্যাগনিফিকেশন হচ্ছে অভঙ্গুর রাসায়নিক পদার্থ। এটা হচ্ছে 1 নম্বর ইউট্রিফিকেশন গেল। 2 নম্বর হচ্ছে বায়োম্যাগনিফিকেশন, অভঙ্গুর রাসায়নিক পদার্থ। অভঙ্গুর রাসায়নিক পদার্থ যেরকম বিএইচসি হতে পারে, ডিডিটি হতে পারে। বিএইচসি মানে বেঞ্জিন হেক্সাক্লোরাইড হতে পারে, ডিডিটি মানে হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এগুলো কি হচ্ছে? জীব স্তরে 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 কী বলেছে? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে নিচ স্তর থেকে উপর স্তরের এই বিষাক্ত পদার্থগুলো কী করছে? ছড়িয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? একটা খাদ্য শৃঙ্খলের একটা ব্যাঘাত ঘটছে, অর্থাৎ খাদ্য শৃঙ্খলের মধ্যে নিচ স্তর থেকে উপর স্তরে বিষ মানে এই সমস্ত অভঙ্গুর রাসায়নিক পদার্থগুলো ট্রান্সফার হচ্ছে। এটাই হচ্ছে কি? বায়োম্যাগনিফিকেশন কিন্তু। ঠিক আছে, তাহলে কি যেরকম ধরে নাও একটা পুকুরের জলের মধ্যে যদি ছোট মাছ এই অভঙ্গুর রাসায়নিক পদার্থগুলো যদি মানে জলের সাথে মিশ্রিত অবস্থায় থাকে এবং সেগুলোকে যদি খায়, হ্যাঁ, খাদ্য হিসেবে, তাহলে কী হচ্ছে? তাদের শরীরে ট্রান্সফার হচ্ছে অভঙ্গুর রাসায়নিক পদার্থগুলো। সেগুলো সেই ছোটো মাছকে যদি বড় মাছগুলো খাচ্ছে, তাদের শরীর থেকে তাদের শরীরে আবার সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলো ট্রান্সফার হচ্ছে, এবং সেই বড় মাছগুলোকে যদি আমরা খাই বা কোনো পাখি খায়, তাহলে তাদের শরীরে সেই সমস্ত বিষাক্ত অভঙ্গুর রাসায়নিক পদার্থগুলো ট্রান্সফার হচ্ছে তাদের শরীরে, এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কী হচ্ছে? এক স্তর থেকে আরেক স্তরে চলে যাচ্ছে, নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের দিকে যাচ্ছে, তাই না? তাহলে এটাই হচ্ছে কিন্তু বায়োম্যাগনিফিকেশন। এবার 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী হবে? নাইট্রোজেন চক্র ব্যাহত হলে অনেক কিছুই হতে পারে, যেরকম গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, এয়ার পলিউশন হতে পারে। গ্লোবাল লিখে দিচ্ছি পয়েন্টগুলো শুধু, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং। এবার এখানে কিন্তু লিখতে হবে গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কী, হ্যাঁ, তারপর একটু লিখে দিতে হবে, অল্প করে, বেশি না। তারপর এয়ার পলিউশন, পয়েন্টগুলোই মেন। আর কি হতে পারে? অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি, এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু দিতে হবে। এবার হচ্ছে ইন্দো বর্মা। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? 16 নম্বর প্রশ্ন বলেছে, দেখা যাচ্ছে তো? 16 নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে ইন্দো বর্মা হটস্পট এবং সুন্দরবন হটস্পটের বিপন্ন জীব বৈচিত্র্যের একটি তালিকা প্রস্তুত করো। এখানেও কিন্তু হাফ হাফ করে আছে। ইন্দো বর্মার ক্ষেত্রে হটস্পটের ক্ষেত্রে 2টো পয়েন্ট দিতে হবে, তার মধ্যে একটা প্রাণী দিয়ে দিলে, একটা উদ্ভিদ দিয়ে দিলে। হটস্পটগুলো কী কী, হটস্পটে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যাচ্ছে সেটার 2টো পয়েন্ট বানিয়ে দিলে, একটা প্রাণীর ক্ষেত্রে একটা উদ্ভিদের ক্ষেত্রে। সুন্দরল্যান্ডের ক্ষেত্রেও একটা প্রাণীর দিয়ে দিলে, একটা উদ্ভিদের দিয়ে দিলে। হ্যাঁ, তাহলে আমি একটু কীভাবে বানাতে হয় আমি চার্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেরকম এখানে আমি বলে দিচ্ছি, যেরকম ইন্দো বর্মা, আর এদিকে ধরে নাও দিলাম কি আছে, সুন্দরল্যান্ড। তো ইন্দো বর্মার ক্ষেত্রে কী হচ্ছে আর সুন্দরল্যান্ডের ক্ষেত্রে কী হচ্ছে, আমি একটু চার্টটা একটু বলে দিচ্ছি তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? যেরকম ইন্দো বর্মার ক্ষেত্রে প্রাণী কী দেখতে পাওয়া যাচ্ছে আর উদ্ভিদ কী দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, প্রাণী যেরকম এল্ড, হরিণ, আর কি ফিশিং ক্যাট হতে পারে। ফিশিং ক্যাটের 2টো দিয়ে দিলে, আর উদ্ভিদ দিয়ে দিলে অর্কিড। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার সুন্দরল্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, বিপন্ন জীববৈচিত্র্য যেগুলো আছে সেগুলোই আমি বলছি। বিপন্ন জীববৈচিত্র্য যেরকম সুন্দরল্যান্ডের ক্ষেত্রে প্রাণী হচ্ছে কি আর উদ্ভিদ কি। প্রাণী কি আছে সুন্দরল্যান্ডের ক্ষেত্রে? প্রাণী যেরকম আমার যতদূর মনে পড়ছে, উদ্ভিদ হচ্ছে র্যাফলেশিয়া,
উদ্ভিদ যেরকম কী আছে এরকম র্যাপলেশিয়া হতে পারে মনে হয়, হ্যাঁ একটু তাও দেখে নিবে তোমরা। র্যাপলেশিয়া আর অর্কিড তো হবেই। আর প্রাণীটা হচ্ছে বিভিন্ন রকম এপস জাতীয় প্রাণী থাকে আর কি, সুন্দর এপস করে দাও। হ্যাঁ, ওরাংওটাং করতে পারো। তারপর গন্ডারও করতে পারো। ওরাং ওটাং করে দিই, হ্যাঁ ওটাং। দেখো তাহলে প্রাণীর ক্ষেত্রে কি হচ্ছে, এপস, গন্ডার, ওরাং আর এদিকে র্যাপলেসিয়া, অর্কিড। তাহলে এটাতে পুরো একদম 2 নম্বর কিন্তু পেয়ে গেলে। ঠিক আছে। এবার সমুদ্রের জলের তাপমাত্রা অম্লত্ব বাড়লে সমুদ্রের জীববৈচিত্র্যের উপর কী প্রভাব পড়বে? নানা রকম প্রভাব পড়তে পারে। এগুলো পয়েন্ট আকারে একটু লিখবে, 2টো পয়েন্ট দিবে, ভালো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এই গেল হচ্ছে বিভাগ মাধ্যমিকের 2025-এর বিভাগ গয়ের প্রশ্নের সঠিক উত্তর। এভাবে লিখতে হবে, ঠিক আছে। দুটো দুটো করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেকটাতে, যেহেতু প্রশ্নের মান 2। আর এর পরবর্তী তে হচ্ছে আমি আলোচনা করব হচ্ছে বিভাগ ঘ এর, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের সমস্তগুলো 5 নম্বর প্রশ্নের উত্তর সমস্তগুলো আলোচনা করব না, কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে 2025-এর এসছে, ইম্পর্টেন্ট প্রশ্নের মানে যেগুলো ছাত্রদের একটু কনফিউশন আছে, হ্যাঁ, যে প্রশ্নগুলোতে যে কীভাবে লিখব সেই প্রশ্নগুলো আমি একটু দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক। এর পরের দিন মানে এই আলোচনার পরে বিভাগ ঘর প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মাধ্যমিকের একদম প্রথম থেকে জীবনবিজ্ঞান বইয়ের প্রথম থেকে কিন্তু শুরু করব একদম পড়ানো, একদম আমি মানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়াবো, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো একটু ফলো করবে, তাহলে তোমাদের মানে কনসেপ্ট যেগুলো ডাউট আছে সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্ট।